আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে স্নেহের জয় নাট্যাংশ। স্নেহের জয় নাট্যাংশ। কেন নাট্যাংশ? না, এটা একটা নাট্যাংশ কি? নাট্যাংশ হচ্ছে কোনো নাটকের অংশ, মূল একটা নাটক বা কোনো একটা বড় নাটকের কোনো পার্টকে আমরা নাট্যাংশ বলছি। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে স্নেহের জয় নাটকটি কোন নাটকের অংশ? সেই নাটকটার নাম কি? কেউ বলতে পারবে? ওকে, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শেষ ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নাটক হচ্ছে চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত মৌর্য, তার চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কেই লেখা, অবশ্যই বুঝতে পারছো, এবং তার রাজা হবার ঘটনা মেন হচ্ছে এখানকার বিষয়। তাহলে চন্দ্রগুপ্ত এই নাটকটি 5টি অঙ্কে বিভক্ত। কি অঙ্ক? অঙ্ক মানে হচ্ছে যদি একটা নাটককে অনেকগুলো চ্যাপ্টারে ভাগ করি তাহলে এতে 5টা অঙ্ক পাবো। ঠিক আছে, চ্যাপ্টার বলবো না, সেই চ্যাপ্টার না বলে তাকে বলবো অঙ্ক। তাহলে কি, চন্দ্রগুপ্ত নাটকটি 5টি অঙ্কে বিভক্ত এবং সেই 5টা অঙ্ক, এক একটা অঙ্ক আবার কিছু দৃশ্যে বিভক্ত। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে চন্দ্রগুপ্ত নাটকটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো 5টা অঙ্ক এবং কিছু দৃশ্য। আমাদের যে আলোচ্য এই স্নেহের জয় নাট্যাংশটি, সেটি তোমরা লিখে রেখে দেবে দ্বিতীয় অঙ্কে, সরি ভুল বলছি, পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্যতে আমরা এই নাটকের অংশটাকে পাবো। কিন্তু সেখানে কিন্তু স্নেহের জয় কোন বলে কোনো নামকরণ করা নেই, মানে দ্বিজেন্দ্রলাল রায় তিনি কিন্তু স্নেহের জয় বলে এই পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্যকে নামকরণ করেননি। এইটা আমাদের পাঠ্য বইয়ে যখন দেওয়া হয়েছে তখন যারা এই বইটাকে তৈরি করেছেন তারা এই নামটাকে স্নেহের জয় দিয়েছেন। ঠিক আছে, তো এখানে এত অবধি বোঝা গেল? বেশ, এরপরে আমরা নেক্সট যেগুলো জানতে হবে তবে আমরা নাটকটাকে পড়তে পারবো বা বুঝতে পারবো, সেটা হচ্ছে এর পেছনে একটা ঐতিহাসিক ঘটনা আছে। কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় তিনি সমগ্র ঐতিহাসিক ঘটনাটা কিন্তু ইতিহাস বই রচনা করেননি, তিনি তার সাথে কিছু কল্পনাও যুক্ত করেছেন এবং তার ফলে এটা একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়েছে। ঠিক আছে, তো শুধুমাত্র ঐতিহাসিক ঘটনাকে তিনি কেন্দ্র করেননি, ঐতিহাসিক ঘটনাটাকে নিয়েছেন, তার সাথে তিনি কল্পনাকেও যোগ করেছেন। তো দেখা যাবে যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং যে কৌটিল্যের কথা এখানে পাবো বা চাণক্যের কথা এখানে আমরা পাবো, তাদের সম্পর্কে ইতিহাসে বিশেষ কিছু জানা না গেলেও তিনি যেন হুবহু তাদের দৈনিক জীবনযাত্রার ছবি দিয়েছেন। ঠিক আছে, তো এই চাণক্য এবং কৌটিল্য সম্পর্কে জানবার আগে আমরা জানব মগধ সম্পর্কে। এই মগধের রাজা হচ্ছে ধননন্দ। ঠিক আছে, এই ধননন্দের সৎ ভাই তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত। ভালো করে বুঝে নাও, নাহলে নাটকটা পড়তে অসুবিধা হবে, মনে রাখতেও অসুবিধা হবে। ধননন্দের সৎ ভাই হচ্ছে চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্ত যখন ধননন্দ রাজা হলেন তখন চন্দ্রগুপ্তকে তিনি বিতাড়িত করলেন, মানে তাড়িয়ে দিলেন। তো এই চন্দ্রগুপ্ত তখন কি করলেন? এই চন্দ্রগুপ্ত তখন গ্রিক সম্রাট সেকেন্দার শাহ তার শরণাপন্ন হলেন, মানে তার কাছে গেলেন। না, তুমি রাইট, তোমার লিখতে হবে এমন কোনো দরকার নেই, লিখতেও পারো, লিখলে তোমাদের মনে রাখবে। সেকেন্দার শাহের কাছে তিনি গেলেন এবং সেকেন্দার শাহের যে সেনাধ্যক্ষ বা সেনাপতি বলতে পারো, সেনাপতি, তার নাম হচ্ছে সেলুকাস। এই সেলুকাসের কাছ থেকে তিনি যুদ্ধবিদ্যা শিখলেন।
এরপরে এই মগধ সম্পর্কে আসি। এই মগধের দুজন মানুষের সম্পর্কে, একজন হচ্ছে প্রধান পুরোহিত, প্রধান পুরোহিত, তার নাম হচ্ছে কি চাণক্য, এবং একজন হচ্ছে প্রধান মন্ত্রী, তার নাম হচ্ছে কি কাত্যায়ন। ঠিক আছে, এই চাণক্য এবং কাত্যায়ন কোনো এক সময়ে এই ধননন্দের কাছে প্রতারিত বা অত্যাচারিত হয়েছেন। চাণক্যের ঘটনাটা কি, চাণক্যকে এই ধননন্দ তার ব্রাহ্মণত্ব হরণ করেছিলেন, মানে তিনি ঘোষণা করেছিলেন যে চাণক্য একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি বলেছিলেন যে চাণক্য কোনো ব্রাহ্মণ নয়, একে ব্রাহ্মণ বলে মানা হবে না, ব্রাহ্মণ সমাজে স্থান দেওয়া হবে না। তো এরকমভাবে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল একরকম। তো চাণক্য এর জন্য ধননন্দের প্রতি প্রচণ্ড ক্ষেপে ছিল এবং প্রতিহিংসায় ভুগছিল, কবে তার একটা তিনি প্রতিশোধ নেবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী কাত্যায়ন, এই কাত্যায়নের 7জন সন্তানকে কারাগারে বন্ধ করে মেরে দিয়েছিল এই ধননন্দ। তো সেই কাত্যায়নও চন্দ্রগুপ্ত তোমার ধননন্দের বিপক্ষে ছিল, কিন্তু যদিও তার মন্ত্রী হয়েই ছিল, ভেতরে ভেতরে সে ধননন্দের ক্ষতিই চাইতো। তো তারা দুজনে মিলে, এই চাণক্য এবং কাত্যায়ন দুজনে মিলে চন্দ্রগুপ্তের কাছে যোগ দিল এবং চন্দ্রগুপ্তের সাহায্য নিয়ে ধননন্দকে পরাস্ত করলো এবং চন্দ্রগুপ্ত হয়ে গেল রাজা। হ্যাঁ, চাণক্য খুব বুদ্ধিমান ব্যক্তি। ঠিক আছে, বুঝতেই পারছো, তাহলে এইটা হচ্ছে টোটাল ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। পরবর্তীকালে এই নাটকের মধ্যে আমরা দেখতে পাবো, যদিও আমরা এখানে এখন আলোচনা করব না, সেটা হচ্ছে গ্রিক সম্রাট সেকেন্দার শাহ থেকে এই সেলুকাসের পরবর্তী কি হলো সেটা আমরা পরে জানতে পারবো। নাটকটা পড়বার জন্যে, আমাদের এই নাটকটা পড়বার জন্যে এইটুকুনি পাঠ খুবই দরকার, যে কে কার সাথে কি করেছিল, তবে তুমি নাহলে বুঝতে পারবে না। তাহলে বুঝতে পারছো না চাণক্য, কাত্যায়ন কে, কাত্যায়নের নাম তোমরা দেখতে পাবে নাটকটা পড়তে গিয়ে। তো সেই কাত্যায়নকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এক সময় মগধের সে প্রধানমন্ত্রী ছিল, পরবর্তীকালে চন্দ্রগুপ্তের এখানে যুক্ত হলো। কিন্তু চাণক্যের জীবনে একটা দুঃখের ঘটনা আছে, সেটা কি, তার একমাত্র কন্যা তাকে অপহরণ করা হয় বা চুরি করা হয়, এবং সে চাণক্য কোনো কারণে জানতে পেরেছিল বা বুঝতে পেরেছিল বা ভেবেছিল যে কাত্যায়নই হয়তো সেই ব্যক্তি যে চাণক্যের কন্যা সন্তানকে অপহরণ করেছে। ফলে যখনই চাণক্য ক্ষমতায় এলো, সমস্ত ক্ষমতা চন্দ্রগুপ্ত রাজা হলেন, ফলে চাণক্য হয়ে গেলেন প্রধান মন্ত্রী, এবং কাত্যায়নের তখন কোনো ক্ষমতা রইল না, কাত্যায়নকে তখন তিনি বন্দি করলেন। তো তখনকার দৃশ্যটা আমাদের এই নাট্যাংশের মধ্যে আমরা দেখতে পাবো। তো ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এরপর আমরা নাটকের মধ্যে চলে আসছি। তোমাদের এইটুকুনি বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয়, খুব সংক্ষেপে বললাম, অনেক ঘটনা আছে তবুও সংক্ষেপে বললাম, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তুমি এখনই বলতে পারো, আমরা এরপরে নাটকটা নিয়ে আলোচনা করব যতটা পারা যায়। ওকে, থ্যাংক ইউ। তো দেখো, স্নেহের জয় নাটকের প্রথম পাতাটা তোমরা খুলে বার করে দেখো, স্থান চাণক্যের বাটি, বাটি বলতে এখানে বাড়িকে বোঝানো হচ্ছে। চাণক্যের বাড়িতে চাণক্য একা আছে, বুঝতেই পারছো চাণক্যের বাড়ি নয়, সেটা হচ্ছে প্রাসাদ, তিনি এখন প্রধানমন্ত্রী। ঠিক আছে, তার বিশাল ক্ষমতা। তো তারপরে কি হচ্ছে, কাল প্রভাত মানে সকালবেলা। তারপরে দেখো কি বলছে চাণক্যর। এখানে একটা জিনিস বলে রাখি, যখন নাটক পড়বে তখন নাটকের উক্তিটা তোমাকে নাটকীয়ভাবেই বলতে হবে। মানে নাটক যখন কেউ ডায়লগ বলবে, যেরকমভাবে বলে সেরকমভাবে যদি সে না বলতে পারে নাটকের ডায়লগগুলো, তাহলে কিন্তু সে অর্থটা বুঝতে পারবে না, বা যাকে শোনাচ্ছে সেও অর্থ বুঝতে পারবে না। কেমন, দেখো, একটা সমুদ্র তরঙ্গহীন, শব্দহীন, অন্তহীন, যতদূর দেখা যাচ্ছে মৃত্যুর মতো স্থির, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া, এইগুলো তোমাকে কিন্তু অভিনয় করে করতে হবে। এই যে ব্র্যাকেটের মধ্যে থাকে এগুলো হচ্ছে অভিনয় করে দেখানোর জিনিস। ঠিক আছে, একটা সমুদ্র তরঙ্গহীন, শব্দহীন, অন্তহীন, অন্তহীন, তরঙ্গহীন, শব্দহীন, সমুদ্র কি হয়? হয় না। সমুদ্র সবসময় তরঙ্গযুক্ত, সমুদ্র সবসময় হচ্ছে শব্দযুক্ত। এবার অন্তহীন হতেই পারে, কিন্তু চাণক্যের জীবনে, চাণক্যের ভেতরে যে দুঃখের সাগর রয়েছে, ঠিক আছে, যে ব্যথার বা বেদনার সাগর রয়েছে, তিনি তার সাথে এটাকে তুলনা করছেন। তিনি কি বলছেন, তরঙ্গহীন, শব্দহীন, অন্তহীন, তার ভেতরে যেন একটা সমুদ্র সবসময় রয়েছে, একটা সমুদ্র। এইভাবেই তিনি নিজেকে বোঝাবার চেষ্টা করছেন। বুঝে নিতে হবে আমাদেরকে এইভাবে।
এবার ব্যাপারটা হচ্ছে, ধরো এই নাটকটা স্টেজে অভিনীত হচ্ছে, চাণক্য বলে একজন ব্যক্তি দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, দর্শকের আসনে আমরা বসে এগুলো শুনতে পাচ্ছি, কিন্তু বাকিরা এগুলো কিন্তু শুনতে পাচ্ছে না, সেই স্টেজে থাকা অন্য লোকেরা শুনতে পাচ্ছে না, কারণ তিনি মনে মনে বলছেন এগুলো। তাহলে কি একটা সমুদ্র তরঙ্গহীন, শব্দহীন, অন্তহীন, যতদূর দেখা যাচ্ছে মৃত্যুর মতো স্থির। যতদূর দেখা যাচ্ছে মৃত্যুর মতো স্থির কেন? কারণ তার কাছে সমস্ত ক্ষমতা, সমস্ত কিছু, যত কিছু মানুষের চাহিদা থাকতে পারে, একজন রাজা হয়ে যাওয়ার পর তার সমস্ত সেই সমস্ত চাহিদা সব পেয়ে যায় লোকে, টাকা পয়সা, সমস্ত খাবার দাবার, বিলাসিতা, সব কিছুই আছে, কিন্তু তার কাছে তখন কি মনে হচ্ছে? মৃত্যুর মতো স্থির, যেন আর এর কোনো নরণচরণ নেই, একদম জড় পদার্থ হয়ে গেছে সারা জায়গাটা, চারিদিকটা। কেন হয়ে গেছে? কারণটা কি? ক্ষমতা স্নেহের অভাব পূর্ণ করতে পারে না, তার একমাত্র অভাব হচ্ছে স্নেহের অভাব। কিন্তু তার আজকে সমস্ত ক্ষমতাই হস্তগত, তিনি যা খুশি তাই করতে পারবেন, যখন খুশি তাই করতে পারেন, কিন্তু পরিবর্তে তার যে স্নেহের অভাব সেটিকে তিনি পূর্ণ করতে পারছেন না। তিনি সেখানে যেন ভিক্ষুক একজন, স্নেহের জন্যে, ভালোবাসার জন্যে। পরে দূরের দিকে তাকিয়ে তিনি কি বলছেন? এত সুন্দর প্রভাত, ওই গাঢ় নীলিমা, এত সুন্দর প্রভাত। প্রভাত তো প্রতিদিনই হয়, নীলিমা মনে হচ্ছে নীল আকাশ, প্রতিদিনই হয়, তাহলে তবু কি বলছে? একদিন ছিল। একদিন ছিল কেন? তার মনে হয়েছে যখন তার জীবনের একটা সময় ছিল, যখন তার জীবনে এই স্নেহ, ভালোবাসা সব ছিল, কিন্তু হয়তো ক্ষমতা ছিল না, তখন তার এই দিনগুলো এরকম সুন্দর হয়েছিল। এখন ক্ষমতা আছে, সমস্ত অভাব তার পূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা অভাব কিছুতেই তার পূর্ণ হলো না, সেটা হচ্ছে স্নেহ বা ভালোবাসার। তারপরই দেখো হাইফেন দিয়ে রয়েছে কে। এটা কিন্তু তিনি একটা জায়গায় একটা জিনিস ভাবছেন, দর্শক শুনছে, হঠাৎ তার পেছনে কে এসে উপস্থিত হয়েছে, তখন তিনি ঘুরে তাকিয়ে বলছেন কে, এরকম মানে কে এসেছে সে? প্রহরী বেষ্টিত কাত্যায়নের প্রবেশ। প্রহরী বেষ্টিত কাত্যায়নকে প্রহরীরা ঘিরে ধরে নিয়ে আসছে। তো কি হয়েছে? চাণক্য, এই যে এসেছো, এসো বন্ধু। দেখো বন্দি করে নিয়ে এসে তো বলছে বন্ধু। আমরা দেখতে পেয়েছি যে চাণক্য এবং কাত্যায়ন দুজনাই কিন্তু তোমার চন্দ্রগুপ্তকে সাহায্য করেছিল ধননন্দকে পরাস্ত করতে। দুজনার কিন্তু মানে একসাথে লড়াইটা ছিল, এই জন্যে চাণক্য তাকে বন্ধু সম্বোধন করেছে, এই যে এসেছো, এসো বন্ধু। কিন্তু কাত্যায়নকে বন্দি করা হয়েছে, কাত্যায়নের মনে তখন বিশাল একটা রাগ বা ক্ষোভ রয়েছে। তো তিনি কি বলছেন? ব্যঙ্গের প্রয়োজন কি চাণক্য? আমি তোমার বন্দি, অন্যায় করেছি, শাস্তি দাও। তাহলে কি বললো? তুমি কেন ব্যঙ্গ করছো? তোমার এখন সমস্ত ক্ষমতা, তা তোমার মনে হয়েছে যে আমি দোষী, আমাকে শাস্তি দিচ্ছ, তো তুমি শাস্তি দাও। তুমি এরকমভাবে ব্যঙ্গ, তামাশা বা ঠাট্টা করো না। চাণক্য বলল, বন্ধন উন্মোচন করে দাও প্রহরী। প্রহরীদের তিনি নির্দেশ দিলেন যে তার সমস্ত বন্ধন যেন উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। প্রহরী বন্ধন উন্মোচন করিয়া দিল। চাণক্য, এখন আর তুমি আমার বন্দী নও, আর আমাদের মধ্যে প্রভেদ নাই। এখন তোমার বন্ধন খুলে দিচ্ছি, তুমি মুক্ত, এবং তোমার সাথে আমার সাথে তোমার কোনো পার্থক্য নেই, দুজনেই সমান। তারপরে কি? কাত্যায়ন, প্রভেদ নেই বটে, আমার চারিদিকে সশস্ত্র প্রহরী। প্রভেদ নেই বটে, তুমি বলছো পার্থক্য নেই? কোথায় পার্থক্য নেই? তুমি আমার বন্ধন খুলেছো, কিন্তু প্রহরীরা দাঁড়িয়ে রয়েছে চারপাশে, আমি যদি এখনই পালাবার চেষ্টা করি তারা এখনই ধরবে। চাণক্য বলল, তখন বাকি প্রহরীদের বলছে তোমরা বাইরে যাও। প্রহরীগণ চলিয়া গেল। চাণক্য এরপরে বলছে, আর আমাদের প্রভেদ নেই বন্ধু। এরপরে তার প্রভেদ নেই। কাত্যায়ন, প্রভেদ নেই? তোমার এক ইঙ্গিতে এই মুহূর্তে আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। আমি বন্দী, আর তুমি একটা বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা। কি বলছে? প্রভেদ নেই, বিস্ময়সূচক চিহ্ন। কি বলছো? তোমার এই এক ইঙ্গিতে এই মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যেতে পারে, তুমি এখনই একটা ইশারা করবে, সঙ্গে সঙ্গে একজন প্রহরী এসে আমাকে মেরে ফেলাবে। কি বলছে? আমি বন্দি, আমি তোমার হাতে বন্দি, তুমি যা খুশি তাই করতে পারো এখন, আর তুমি একটা বিশাল সাম্রাজ্যের
সর্বময় কর্তা, তোমার কথাতে এখন সকল কিছু হবে, তাহলে তুমি বলছো প্রভেদ নেই। চাণক্য তখন কি বলছে, এই ছোঁড়া নাও। ছোঁড়া নাও মানে একটা ছুরি, এখানে ছোঁড়া নাও, আমার বক্ষে আমূল বসিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো। ভালো করে বোঝো, এই ছোঁড়া নাও, আমার বক্ষে আমূল বসিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো। এখানে দেখো প্রধান পুরোহিত ছিল চাণক্য। ব্রাহ্মণ যারা, তারা রাজবংশের রাজার মন্ত্রী হতে পারে না, কারণ মন্ত্রী ক্ষত্রিয়দের হতে হয়। কিন্তু একজন ব্রাহ্মণ হয়ে চন্দ্রগুপ্তের প্রধান মন্ত্রী, চন্দ্রগুপ্ত তাকে প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত করলেন, কিন্তু একজন ব্রাহ্মণের সেই ক্ষমতা নেই। এখানে কাত্যায়ন ভেবেছিল হয়তো প্রধানমন্ত্রী তিনিই হবেন, কারণ তিনি মগধের একসময় ধননন্দেরও প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তাকে এই ধননন্দকে পরাস্ত করার জন্য তিনি চন্দ্রগুপ্তকে সাহায্য করেছেন। তিনি ভেবেছিলেন চন্দ্রগুপ্ত যখন রাজা হবে তখন কাত্যায়নকে অবশ্যই মন্ত্রীর পদ দেবেন, কিন্তু হলো না। কাকে পদ দিলেন? চাণক্যকে পদ দিলেন। কাত্যায়নের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো কি বলছে, এই ছোড়া নাও, আমার বক্ষে আমূল বসিয়ে দাও, একবারে সবটা বুকে ঢুকিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার হোক, তুমি মন্ত্রিত্ব পেয়ে যাবে। কাত্যায়ন, তোমার অভিপ্রায় কি চাণক্য? অভিপ্রায় মানে হচ্ছে তোমার ভাবনা চিন্তা, মনোভাব, তুমি কি ভাবছো সেটাই বলছে। তোমার অভিপ্রায় কি চাণক্য? তুমি কুটিল, তোমার অভিসন্ধি বোঝা আমার অসাধ্য, তুমি কুটিল, তোমার ভাবনা চিন্তা খুবই দুর্বিষহ। এই যে কুটিল, চাণক্যকে এই কুটিলতার জন্য তাকে বলা হতো কৌটিল্য, ঠিক আছে। এবং তোমরা জানো হয়তো অনেকেই, তার রচনা একটি গ্রন্থের নাম, বিখ্যাত গ্রন্থ, তার নাম হচ্ছে অর্থশাস্ত্র। অনেক সময় জিকেতে প্রশ্ন আসে, তো কৌটিল্যের লেখা সেই হচ্ছে অর্থশাস্ত্র। সেই অর্থশাস্ত্র রাজাদের রাজনীতি সম্পর্কে বা রাজাদের কর্তব্য সম্পর্কে বা তোমার কূটনীতি সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে তার মধ্যে। তো অর্থশাস্ত্র বলতে টাকা পয়সা বিষয়ে কোনো বই নয়, সেটি হচ্ছে রাজনীতি বিষয়ক বৃহৎ বই। তো এইটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। সেই চাণক্য বা কৌটিল্য একই। তাহলে কি বলছে, তোমার অভিপ্রায় কি, তুমি কি ভাবছো মনে মনে? তুমি কুটিল, তোমার অভিসন্ধি বোঝা আমার অসাধ্য। কুটিল কেন? কারণ আমি যেহেতু, কাত্যায়ন বুঝে গেছে যে যদি সে কাত্যায়ন সামান্য কিছু একটা কিছু করে, সঙ্গে সঙ্গে চাণক্যের একটা নিশ্চয়ই কিছু প্ল্যানিং আছে, এর পেছনে কিছু একটা ঘটনা ঘটে যাবে। ওকে, তারপরে দেখো চাণক্য তখন কি বলছে, আমি এই পইতা ছুঁয়ে বলছি, আমি এই মুহূর্তে মন্ত্রিত্ব পরিত্যাগ করছি, তুমি যদি চাও। তুমি মূর্খ, কিন্তু তোমার হৃদয় আছে, তুমি পারবে, আমি পারিনি। এটার মধ্যে অনেক বড় ভাবনা। আচ্ছা, প্রথমে বলি, আমি এই পইতে ছুঁয়ে বলছি। ব্রাহ্মণ তার গায়ে যে পইতে বা তার যে ব্রাহ্মণত্বের লক্ষণ, সেটাকে ছুঁয়ে সে বলছে যে দেখো আমি সত্য বলছি, আমার মধ্যে, এইটার মধ্যে কোনো রকম মিথ্যা ব্যাপার নেই, কুটিলতা নেই। আমি কি বলছি, তুমি যদি এখনই চাও আমি তোমাকে মন্ত্রিত্ব পদ দিয়ে দেব। কেন দেব? তোমার হৃদয় আছে, কারণ তোমার হৃদয়টা, তোমার মনটা তোমার জায়গাতে আছে, তুমি পারবে, আমি পারিনি। যেহেতু তিনি সর্বক্ষণ একটা অভাবে ভুগছেন, তার মন যেন এই কাজের সাথে যুক্ত নয়, তাই তিনি এই কাত্যায়নকে মন্ত্রিত্ব পদ দিয়ে দিতে চাইছেন। তিনি এই কাজটার সাথে যুক্ত থাকতে চাইছেন না, কারণ তারা সেই অভাবে সারাক্ষণ তিনি জ্বলে বেড়াচ্ছেন। কিন্তু কাত্যায়নের সেই জিনিসটা নয়। আচ্ছা, তুমি মূর্খ কেন বলছে? মূর্খ এই জন্যে বলছে, তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে দিয়ে দিতেই চাইছি, তুমি ভুল বুঝছো, আমার কোনো কৌটিলতা নেই, এই জন্য তাকে বলছে তুমি মূর্খ। কাত্যায়ন সে কি? ব্রাহ্মণের প্রভুত্বকে ক্ষমতার উচ্চ শিখরে উঠিয়ে, ব্রাহ্মণের প্রভুত্বকে ক্ষমতার উচ্চ শিখরে উঠিয়ে এইভাবে তিনি বললেন যে তুমি ব্রাহ্মণ হয়েও তুমি ক্ষমতার উচ্চ শিখরে উঠে পড়লে। ব্রাহ্মণরা ক্ষমতা নিয়ে থাকে না, তারা জ্ঞান অর্জন নিয়ে থাকে, তারা পড়াশোনা নিয়ে থাকে, তারা মানুষকে শিক্ষিত করতে চায়, মানুষকে সঠিক রাস্তা দেখাতে চায়। কিন্তু তুমি সেটা না করে কি করলে?
তুমি ক্ষমতার উপরে উঠে গেলে, শাসন ব্যবস্থার উপরে উঠে চলে গেলে, এটা রাজ্যের রাজার যে সমস্ত নীতি তার মধ্যে পড়ে না। ব্রাহ্মণের প্রভুত্বকে ক্ষমতার উচ্চ শিখরে উঠিয়ে আরও কিছু যেন তিনি বলতে যাচ্ছিলেন, থেমে গেলেন চাণক্য। সব ভ্রম, সব ভুল, সব ভুল। হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না, হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না। আমার ভেতরটা, আমার অন্তরটাই আজকে অভাবে পরিপূর্ণ, সেখানে এই হৃদয়কে বাদ দিয়ে অন্য কিছু করা যায় না। আমি বুঝেছি যে আমার কঠোর শাসনে যে ক্ষমতা স্বপ্নের প্রাসাদের মতো অব্রভেদ। আচ্ছা, এতটা আমি আর যাচ্ছি না। এই কাত্যায়নের শেষ উক্তি অবধি আমরা আলোচনা করলাম। এর পরের দিনে ক্লাসে তোমাদের এরপর থেকে আলোচনা হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই যারা আজকের প্রেজেন্ট রয়েছো, তারা এই চ্যাপ্টারে যে সমস্ত জায়গাটা রয়েছে তোমরা এটা পড়বে। কারো বাড়িতে যদি এই নাটকটা থেকে থাকে, এই চন্দ্রগুপ্ত বইটা, চন্দ্রগুপ্ত নাটকটা থেকে থাকে, দ্বিজেন্দ্রলাল সমগ্র যদি কারো বাড়িতে থাকে পেয়ে যাবে। তো তোমরা নাটকটা পড়তে পারো, কিংবা নেটে দেখতে পারো। তোমরা একটু দেখে নেবে, তার সাথে এটা পড়বে, দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে, খুব ভালো লাগবে, ঠিক আছে? আমি যতটুকুনি বললাম তোমাদের, সেটা তোমাদের এরপরে আর বুঝতে অসুবিধা হবে না। ওকে, অল অফ ইউ, বাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে অন্যদিন কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।